আহা, আবার ফোন দিছে তোকে। এখন এখন দিছ? কোনটা ঢুকছো তুমি? যেটা দিচ্ছি না। মানে প্রবলেম সলভিং? ওনাদের নাকি দুইটা লিঙ্ক প্রবলেম সলভিং এর, সন্ধ্যা একটা এখন একটা। হ্যাঁ, আমি দেখো আমি আসতে কমেন্ট করতে দেখা যাবে না, দেখ তো কমেন্ট করতে কি দেখা যায়? হ্যাঁ, এখন দেখা যাবে তো, তাহলে দেখা যায় না। মানে আমাকে পোস্ট করছে আর কি, মানে এমনি কম বুঝি। মানে আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আশা করি সবাই আসছেন। হুম, ঠিক আছে। আমার নিজের ফোন নষ্ট। ঠিক আছে। প্রবলেম সলভিং, নামটা প্রবলেম সলভিং, কিন্তু পরীক্ষায় আসে অনেক কিছু। কখনো পলিসি ব্রিফ, কখনো প্রবলেম সলভিং। হয়তো দেখা যাবে এবছর অন্য কিছু চলে আসবে। হয়তো চলে আসবে যে আহ কোনো বিষয়ে, কোনো সমস্যা বিষয়ে এমন হতে পারে যে মৌ স্বাক্ষরিত হবে, সেই মৌ স্বাক্ষরের নিয়ম কি, বা মৌ স্বাক্ষর হবে সেটা কেমনে লিখবো, অথবা এটা ইন্টেন্ট কিভাবে লিখবো। যাই হোক, আসি আমরা প্রবলেম সলভিং এ। প্রবলেম সলভিং এখানে নাম্বার 15, তা আমরা জানি 15 নাম্বার, এবং এটা লেখার জন্য আমরা সময় পাবো 27 মিনিটস। আমরা একটু দেখি বিগত প্রশ্নগুলো কি কি আসছে। গত 5টা বিসিএস যদি দেখি, 5টা বিসিএস এ রিটেন হয়েছে, সেখানে প্রশ্ন আসছে 3বার প্রবলেম সলভিং এবং 2বার আসছে পলিসি ব্রিফ। প্রথম 3বার অর্থাৎ 35, 36, 37-এ প্রবলেম সলভিং ছিল, এবং প্রশ্নের মধ্যেই লেখা ছিল সমস্যার সমাধান। আর 38 এবং 40তমতে প্রশ্ন দুইটা ছিল, লেখাই ছিল নীতিপত্র অথবা ব্র্যাকেটে পলিসি ব্রিফ। তো দেখি প্রথম যে 40তম প্রশ্ন, 40তম প্রশ্নটা হলো, প্রশ্নটা বড়, আমি যা সংক্ষেপে থিমটা লিখি। 40তম প্রশ্নটা ছিল যে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি হচ্ছে না, এই পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা বিষয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য একটি নীতিপত্র রচনা করুন। মানে সংক্ষেপে এটা, যে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি হচ্ছে না, রাজি হচ্ছে না
ইউএনএসসিতে ইউএনএসসিতে রোহিঙ্গা বিষয়ে রোহিঙ্গা বিষয়ে আলোচনার জন্য নীতিপত্র অথবা পলিসি ব্রিফ তৈরি করুন। আগে দেখি কি কি প্রশ্ন আসছে, তারপর আমরা নিয়মকরণে চলে যাব। 38তম প্রশ্নটা বড় ছিল, আমি সংক্ষেপ করি। প্রশ্ন ছিল এরকমের যে মিয়ানমার ও ভারতের সঙ্গে বাংলাদেশ সমুদ্র সীমানা বিরোধ নিষ্পত্তির ফলে বঙ্গোপসাগরের ব্যাপক অঞ্চলে বাংলাদেশের সার্বভৌমত্বের অধীন চলে আসছে। এই এলাকায় শান্তি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের জন্য একটি নীতিপত্র তৈরি করো। অর্থাৎ সমুদ্র সীমা মামলা জয়ের পরে বিডি বঙ্গোপসাগরের ব্যাপক এলাকা সার্বভৌমত্বের অধীন পেয়েছে। এই এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের জন্য একটি নীতিপত্র তৈরি করুন অথবা পলিসি ব্রিফ তৈরি করুন। প্রশ্নটা কিন্তু অনেক বড় ছিল, আমি ছোট করলাম। 37তমতে যে প্রশ্নটা ছিল তার বেসিকটা ছিল যে আমাদের রিজার্ভ চুরি হয়েছিল। তো 37তমতে আসছিল যে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বেশ কিছু অমীমাংসিত সমস্যা রয়ে গেছে। এর মধ্যে একটি হচ্ছে সম্পদ ও ধ্যান ধারণা সংক্রান্ত, সরি ধার দেনা, আমি দুঃখিত, ধার দেনা সংক্রান্ত মানে লায়াবিলিটি। সম্প্রতি পাকিস্তান বেশ কিছু মতামত প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবে এই সমস্যাটি নিরসনে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? 2000 মানে বেসিক্যালি 2012-13 সাল থেকেই পাকিস্তান আমাদের প্রতি যুদ্ধাপরাধের বিচারটা শুরু করার পর থেকেই পাকিস্তান বিভিন্ন বিবৃতি দিয়েছে। বর্তমান যে প্রাইম মিনিস্টার ইমরান খান, তিনিও পার্লামেন্টে বাংলাদেশের মানে সিদ্ধান্তের নিন্দা করেছেন এবং পরবর্তীতে তিনি পার্লামেন্টেই আবার বাংলাদেশের জন্য মানে দুঃখ প্রকাশ করেন নাই, তিনি বলছেন যে 71-এর ঘটনার জন্য আসলে বাংলাদেশ যেন আর সামনে না আগে, এটার জন্য আমরা উভয় পক্ষই মানে লজ্জিত, এরকম একটা শব্দ তিনি ব্যবহার করছিলেন। তবে আমাদের বাংলাদেশের কাছে এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলিস, হ্যাঁ? আমি কিন্তু ওটা দেখি নাই, এখানে কিন্তু ভেসে উঠবে কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন থাকলে আমাকে বল, আমি আইসা দেখে যাব না। সো বাংলাদেশ আমাদের কাছে মানে পাকিস্তান আমাদের কাছে মুক্তিযুদ্ধের জন্য সম্পদ ও ধার দেনা সংক্রান্ত অর্থাৎ অ্যাসেটস এন্ড লায়াবিলিটি সংক্রান্ত দাবি করে। 16 সালে দাবিটা করেছিল এবং এটা নিয়ে জাস্ট বাংলাদেশে অত বেশি আলোচনা হয় নাই, কিন্তু একটা নিউজ হয়েছিল যে আমাদের কাছে মানে দাবি দাবি করেছে। কারণ 71 পর্যন্ত পাকিস্তান যে পরিমাণ বৈদেশিক লোন নিয়েছে, সে লোনের কিন্তু একটা বড় অংশ বাংলাদেশে খরচ করার কথা, বাংলাদেশ তার অধীনে ছিল। সেক্ষেত্রে বাংলাদেশের কাছে পাকিস্তান চাইতেই পারে, কারণ বাংলাদেশ এখনো তারা জেনোসাইড বলে স্বীকৃতি তারা পায়নি। তো 16 সালের এই ঘটনা, পরীক্ষা হয়েছে 17 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে পরীক্ষা হয় 37তম রিটেন, তখন এই 16 সালের ঘটনাটা পরীক্ষায় চলে আসে। আর তারপরেই 17 সালের মার্চেই বাংলাদেশ গভর্নমেন্ট তারা 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করে এবং 17 সালে পালন করে গণহত্যা দিবস, এবং 18 সাল থেকে বাংলাদেশের দূতাবাসগুলোতে এই দিবসটি পালিত হয় এবং বিভিন্ন দূতাবাসের মাধ্যমে এটাকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের মানে বিশ্ব গণহত্যা দিবসের প্রস্তাব করা হয়, প্লাস হলো গণহত্যা স্বীকৃতির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
এটাও এখন প্রবলেম সলভিং এর একটা অংশ, গণহত্যার স্বীকৃতি। আমরা কিন্তু এখনো গণহত্যার স্বীকৃতি পাইনি। সেজন্য আমরা যদি গণহত্যার স্বীকৃতি পাই, তাহলে এই ধার দেনা বা এই সম্পদের বিষয়ে তারা কিন্তু আমাদের কাছে দাবি করতে পারবে না। পাকিস্তান যদি খুব চালাক স্টেট হইতো, বিশেষ করে দক্ষিণ কোরিয়া এবং জাপান, আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান দক্ষিণ কোরিয়া যে ধরনের নৃশংসতা চালিয়েছে তার জন্য কিন্তু তারা 70 বছর পরেও তারা 70 কোটি ইয়েন, মনে হয় 70,000 কোটি ইয়েন, আমি দুঃখিত, সত্তর সত্তর সংখ্যাটা আছে আগে, কত হাজার কোটি না যেন 70 কোটি ইয়েন তারা জরিমানা দিয়েছিল দক্ষিণ কোরিয়াকে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে বাংলাদেশের পাকিস্তান কিন্তু তারা দেনা এবং সম্পদের ব্যাপারে চাইতে পারে, এখনো তাদের সেই সুযোগটা আছে। এবং সেই প্রেক্ষাপটে 37তম কোশ্চেনটা আসছে। 37তমটা হলো, মানে বেসিকটা আমি লিখে ফেলি, সেটা হলো আহ পাকিস্তান পাকিস্তান মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের আগের সম্পদ, মানে ব্র্যাকেটে লেখেন অ্যাসেটস ও ধার দেনা যেটা হলো লায়াবিলিটি, ধার দেনা সংক্রান্ত, দেখা যায় এখানে লেখা যাবে ধার দেনা সংক্রান্ত ধার দেনা সংক্রান্ত বেশ কিছু, এটা কিন্তু সম্পদ, আর সুন্দর বুঝছেন, বেশ কিছু দাবি, বেশ কিছু মতামত প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন FM, মানে ফরেন মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবে সমস্যাটি নিরসনে কর্মকর্তা হিসেবে আমি উপরে হিসেবে এই সমস্যাটি নিরসনে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই সমস্যাটি নিরসনে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, পদক্ষেপ নেওয়া যেতে পারে। বেসিক বুঝছেন যে এটা আসলে কি, এখানে দেখা যাবে লোগোটা নাই, লোগোটা, আচ্ছা, তো সমস্যা নেই, এই জায়গায় লেখা যাবে, তারা বুঝতে পারবে। নীল কালিটা দাও। এরপরে দেখেন 36তমতে প্রশ্ন আসছে যে ফেড থেকে রিজার্ভ চুরিজনিত সমস্যার সমাধান ও পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। ফেড মানে ফেডারেল রিজার্ভ ব্যাংক, যেটা ইউএস এর ফেড, ফেড থেকে মুদ্রা সরি রিজার্ভ পাচার, রিজার্ভ চুরির পুনরাবৃত্তি যেন না হয়, পুনরাবৃত্তি পুনরাবৃত্তি যাতে না হয় ব্যবস্থা গ্রহণ। এটা সাদামাটা কোশ্চেন ছিল। 35তমতে ছিল ইউএসএ জিএসপি বন্ধ করেছে, এই জিএসপি বন্ধ করার পরে সমস্যার সমাধান আর কি, সমস্যার সমাধান। এখন আপনি যদি দেখেন প্রত্যেকটা প্রশ্ন রিসেন্ট। 38তম এটা আসলে অন্য একটা ঘটনা থেকে, মানে কনজিকিউটিভ একটা রিসেন্ট ঘটনা থেকে আসছে ব্যাকগ্রাউন্ডে, তার মানে এটা রিসেন্ট ছিল, এটাও রিসেন্ট, এটাও রিসেন্ট একটা মন্তব্য, এটাও রিসেন্ট। ওই সময় চুরি হয়, 36তম পরীক্ষা ছিল 1 সেপ্টেম্বর 2016, আর রিজার্ভ চুরি হয়েছিল 4 ফেব্রুয়ারি 2016-তে রিজার্ভ চুরি হয়।
জিএসটি বন্ধ করছিল 27 জুন 2013, আর 35তম পরীক্ষা হয়েছিল 2015 সালের 1 সেপ্টেম্বর। 15 সালের 1 সেপ্টেম্বর, মানে ওই সময় আলোচনায় ছিল আর কি। এখন আপনাকে যেটা করতে হবে যে আসলে প্রবলেম সলভিং আমাদের যে সিলেবাসটা আছে সেখানে কিন্তু প্রবলেম সলভিংই লেখা। সিলেবাসে যে বিষয়টা লেখা আছে আমি জাস্ট একবার একটু পড়ে শোনাই। আল্লাহ রে, সিলেবাস এখানে নাই। ইন্নালিল্লাহ, প্রবলেম সলভিং এর সিলেবাসটা কোথায়? আচ্ছা দেখি, আছে থাকার কথা 353। না, সিলেবাসটা দাও তো, ওই কোনো গাইডের হিসেব পাইতে পারো। প্রবলেম সলভিং এর যে 5টা টপিকের কথা বলা হয়েছে সিলেবাসে, হ্যাঁ, প্রবলেম সলভিং এর সিলেবাসে বলা আছে দ্য ক্যান্ডিডেটস মে বি আস্কড টু কাম আপ উইথ অ্যান অ্যানালাইসিস অফ এ প্রবলেম অ্যান্ড ইটস সলিউশন অন এনি aspect of global developments and security issues such as trade, climate change, foreign aid, and arms proliferation. তার মানে এই প্রবলেম সলভিং এর মধ্যে সিলেবাসে যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো থেকে প্রশ্ন হতে পারে, সেটা হলো নাম্বার 1 ডেভেলপমেন্ট ইস্যুস, নাম্বার 2 সিকিউরিটি ইস্যুস, নাম্বার 3 ট্রেড ইস্যুস, নাম্বার 4 climate change, number 5 arms proliferation. আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রবলেম সলভিং এ যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় 1 নম্বরে হলো প্রত্যেকটা বিষয় রিসেন্ট আসছে, এবং প্রত্যেকটা বিষয় বাংলাদেশের সিকিউরিটি নিয়ে, বাংলাদেশের ট্রেড নিয়ে, বাংলাদেশের পলিসি নিয়ে আসছে। অর্থাৎ বাংলাদেশের কনটেক্সটে আপনি একজন ডিপ্লোম্যাট হিসেবে যে সমস্যাগুলো সমাধান করলে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষিত হবে, সংরক্ষণ করা যাবে, সেই বিষয় থেকে প্রশ্ন আসছে। এখন আপনি দেখেন এই বছর আসলে আর্মস proliferation আসলে এখন গুরুত্বপূর্ণ নাই। ক্লাইমেট চেঞ্জ, এটা গুরুত্ব সবসময় থাকে, এটাকে সবসময় চির সাম্প্রতিক বলা যায়। ক্লাইমেট চেঞ্জ কয়েকটা কারণে খুব ইম্পর্ট্যান্ট। একটা হলো গ্রিন ক্লাইমেট ফান্ড, যেটা 2020 সালের মধ্যে 100 বিলিয়ন ইউএসডি সংগ্রহ করার কথা ছিল গ্রিন ক্লাইমেট ফান্ডে, এবং সেই সময়সীমা কিন্তু শেষ হয়ে গেছে। একই সাথে কিয়োটো প্রোটোকল, সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। আবার একই সাথে বাংলাদেশ 2026-এ তারা কিন্তু এলডিসি লিভ করবে, এবং এলডিসি যখন লিভ করে যাবে 2026-এ, তখন কিন্তু তারা এই জিসিএফ থেকে তারা যে সাহায্য পাওয়ার সেটা আর পাবে না। এখান থেকে যে জলবায়ু ক্ষতিপূরণ তহবিল থেকে যে ক্ষতিপূরণটা পাওয়ার কথা, সাহায্য বা ক্ষতিপূরণ বলতে পারেন, পাওয়ার কথা ক্ষতিপূরণ, এবং এলডিসি কান্ট্রি হিসেবে 4.5 বিলিয়ন ডলার পাওয়ার কথা, কিন্তু বাংলাদেশ এটা পায়নি। এবং সেক্ষেত্রে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে ক্ষতিপূরণ আদায় করার কতটা চ্যালেঞ্জ, ক্ষতিপূরণ আদায় এই চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য একজন ডিপ্লোম্যাট হিসেবে আপনি কোন কোন বিষয়গুলোকে রিকমেন্ড করবেন। সো এখানে ক্লাইমেট চেঞ্জ এবছর গুরুত্বপূর্ণ। আর্মস proliferation এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না, বাংলাদেশের জন্য আর্মস proliferation এর গুরুত্ব কম। ট্রেড ইস্যু এটা গুরুত্বপূর্ণ আছে অবশ্যই, সেটা হলো এলডিসি আমরা লিভ করব, এবং এলডিসি আপনি জানেন কনজিকিউটিভ 2 টাইমস, যে এলডিসি ত্যাগ করার জন্য যে 4টি শর্ত থাকে, মানে 4টি ধাপ থাকে, সেই ধাপের মধ্যে একটা ধাপ হলো যে
একটা ধাপ হলো যে তাকে এলডিসি মুক্ত করার জন্য তাকে প্রথমত যে 3টা ইন্ডিকেটর আছে সেগুলো পূরণ করতে হবে। আর যদি দ্বিতীয় ধাপ হলো যদি ওটা করতে না পারে তাহলে তাকে মানে ওটা করতে হবে আগে, তারপরে হলো এই ধারাবাহিকতা 2 বছর রাখতে হবে, মানে 2টা রিপোর্টে, মানে কনজিকিউটিভ 3 ইয়ার্স, যে মানে 2-3 বছর পর পর যে তাদের জরিপ হয় সেই জরিপে থাকতে হবে। বাংলাদেশ এটা আছে। আর যদি তারা 3টা সূচক পরিবর্তন, মানে 3টা সূচক, যেটা হলো মাথাপিছু আয়, তারপরে হলো এসডিআই সূচক, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, আমি লেখাবো কি, এই 3টার মধ্যে যে কোনো 2টাকে অর্জন করতে হবে, এবং এই অর্জনটা পরপর 2টা রিপোর্টে তাকে সাকসেসফুল হতে হবে। থার্ড যেটা হলো যদি সে 3টা ইন্ডিকেটরের মধ্যে 2টা করতে না পারে, অর্জন করতে না পারে, তাহলে তার মাথাপিছু আয় আগের বছরের সাথে সেটা দ্বিগুণ হতে হবে। অর্থাৎ মাথাপিছু আয় যেটা থাকবে যে $1230, সেক্ষেত্রে বাংলাদেশ যদি অন্যগুলো বা যে কোনো দেশ যদি অন্য সূচকগুলো অর্জন করতে না পারে, তাহলে তাকে 1230 মাল্টিপ্লাই 2, অর্থাৎ দ্বিগুণ $2460 তার মাথাপিছু আয় থাকলে সে এখান থেকে উত্তোলন করতে পারবে। তো যাই হোক, এখানে এলডিসি থেকে 2026 সালে বাংলাদেশ চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ জিএসপি বড় ধরনের একটা প্রভাব পড়বে এলডিসির কারণে। তার মানে ট্রেড ইস্যুতে এলডিসি খুব গুরুত্বপূর্ণ। এরপরে সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো কোভিড আর একটা হলো কোয়াড। এই 2টা সিকিউরিটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিকিউরিটি ইস্যুস এর মধ্যে। এরপর হলো ডেভেলপমেন্ট ইস্যুস এর মধ্যে বাংলাদেশের ডেভেলপমেন্ট ইস্যুস এর মধ্যে বেশ কয়েকটা বিষয় আছে। ট্রেডের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, পোশাক কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, পোশাক শিল্প। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হবে, পোশাক শিল্প একটা হুমকির মুখে পড়তে পারে। সেকেন্ড যেটা হলো যে পোশাক রপ্তানিতে আমাদের যে অবস্থান ছিল তা আমরা পিছাচ্ছি। আমাদের গত 4 বছরে আমাদের 1100-র উপরে পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্ন প্রশ্ন আছে? আটকে যাচ্ছে নেটওয়ার্ক কার? আমাদের না তাদের? নেটওয়ার্ক নেই কেন? আমাদের নেই? ওরে, নেটওয়ার্ক নাই না? তাহলে দে, ওয়াইফাই দিয়ে দেখ। আল্লাহ, এখন ওই ডেটাও চলে আসছে। হ্যাঁ, ওই যে ডেটা, ওই যে ফুল হয়ে গেছে। আর তাহলে খেয়াল করিস, ও ডাটা অফ করে দিতে হবে না? ডাটা অফ না করলে আবার ঝামেলা করবে না? এখন দেখ, দেখা যাচ্ছে কিনা, কি বলে দেখ ভাই, দেখতেছেন, শুনতেছেন? ক্লিয়ার? দেখেন, আমাদের ট্রেডের জন্য কিন্তু পোশাক গুরুত্বপূর্ণ। পোশাক কিন্তু ট্রেডের জন্য গুরুত্বপূর্ণ। পোশাক ট্রেডের জন্য গুরুত্বপূর্ণ বিকজ পোশাক গুরুত্বপূর্ণ কারণ হলো বাংলাদেশে 4 বছরে 1100 পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের বিকল্প হিসেবে ইথিওপিয়ার উত্থান ঘটতেছে। তারপরে হলো আহ তারপরে হলো বাংলাদেশ এখন পোশাক রপ্তানিতে 2য় অবস্থান থেকে 3য় অবস্থানে চলে গেছে। ভিয়েতনাম আমাদের উপরে চলে গেছে। এদিকে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে। আবার হলো আমরা পোশাকের উপর নির্ভরশীল। পোশাকের যদি অবস্থা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ডাস্ট ডিজের শিকার হওয়ার সুযোগ আছে, বা আশঙ্কা আছে। ডাস্ট ডিজেস তো জানেন, ডাস্ট ডিজেস হলো কোনো একটি পণ্যের উপরে বা একটি খাতের উপরে যখন অর্থনীতি নির্ভর করে, তখন ওই ওই অর্থনৈতিক খাত বা অর্থনৈতিক স্তম্ভ যদি ভেঙে পড়ে তাহলে ওই দেশের অর্থনীতি ভেঙে পড়ে। এটা নেদারল্যান্ডসে এই নেদারল্যান্ডসে এই আশঙ্কা তৈরি হয়েছিল, সেই জন্য এটাকে ডাস্ট ডিজেস বলে। আর সিকিউরিটির জন্য কোভিড এবং কোয়াড এই 2টা গুরুত্বপূর্ণ। আর ডেভেলপমেন্ট ইস্যুজের জন্য যে কোনো আগে প্রশ্ন হতে পারে আমাদের বিনিয়োগ সমস্যার সমাধান, হতে পারে যে বিনিয়োগ বৃদ্ধির জন্য বাংলাদেশ কি করতে পারে,
হার্ড লোন নিয়ে বাংলাদেশ কি করতে পারে, তারপরে হলো আরো পারিপার্শ্বিক কিছু বিষয় আছে। এখন আপনি যদি আগের কোশ্চেন দেখেন, আগের কোশ্চেনের মধ্যে দেখলে আপনার সিকিউরিটি ধরেন রোহিঙ্গা, ট্রেড হলে ধরেন জিএসপি, আবার ধরেন আপনার রিজার্ভ চুরি, এটা ধরেন সিকিউরিটি। কিন্তু আপনি যদি বলেন যে সমুদ্র সীমাটা আসছে কোন জায়গা থেকে, সেটা হলো ডেভেলপমেন্ট ইস্যুজ এর মধ্যে থেকে। তাহলে এই সিলেবাসের বিষয়গুলোকে আসলে ওরা টাচ করে। আমরা এখন টাচ করার ক্ষেত্রে আমরা এখন দেখি যে আমাদের এই প্রবলেম সলভিং এর জন্য আসলে কি কি পড়া উচিত, যে কি কি আমাদের আলোচনার মধ্যে রাখতে পারি। আর্মস প্রলিফারেশন বাংলাদেশের জন্য এখনো এই গত 5 বছরের সহ এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই বা এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়নি। তাহলে আমাদের এখন একটা সাজেশন তৈরি করি, সাজেশনের মধ্যে আমরা কি কি বিষয় রাখতে পারি। নাম্বার ওয়ান এক সবার আগেই সেটা হলো এলডিসি। এলডিসি আমাদের রাখা উচিত, কারণ আমরা দেখছি 2018 এবং 2021 পরপর দুইটা রিপোর্টে বাংলাদেশ সাকসেসফুলি এই এলডিসি অর্জন করেছে। এখন এই এলডিসি মুক্ত হলে বাংলাদেশ বেশ কয়েকটি, এলডিসি মুক্ত হলে বিডি, এলডিসি মুক্ত হলে বিডি বেশ কয়েকটি সুবিধা হারাবে, বেশ কয়েকটি সুবিধা হারাবে। এবং এই সুবিধা হারালে বাংলাদেশের জন্য যে চ্যালেঞ্জ গুলো হবে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কি কি করণীয়। বেশ কয়েকটি সুবিধা হারাবে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বা এই সমস্যার সমাধানে কি করা যায়। ডিপ্লোম্যাট হিসেবে আপনি কি কি, এখানে সবসময় একটা কথা বলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বা ডিপ্লোম্যাট হিসেবে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন। সেকেন্ড যেটা, সেটা হলো কোয়াড। কোয়াড খুবই ফ্যাক্ট, কারণ কোয়াড হলো পূর্ব ন্যাটো, পূর্বাঞ্চলের ন্যাটো হলো কোয়াড। 4টা দেশের, আপনারা ইতিমধ্যে জানেন যে জাপান, অস্ট্রেলিয়া, ইউএসএ এবং ইন্ডিয়া, এরা 2007 সালে জাপানের প্রস্তাবনায় তারা এই কোয়াড গঠন করেছিল। কিন্তু এই কোয়াড আবার উত্থান ঘটে 2017 সালে। 2017 সালে কোয়াডের উত্থান ঘটে, আবার এর মধ্যে আলোচনা ছিল না। 17 সালে ট্রাম্প ক্ষমতা আসার পরে এবং দোকলাম সংকটের পরে আবার এটা আলোচনায় আসে, এবং সেই আলোচনায় এখন কোয়াড কোয়াডকে তারা এমন একটা স্ট্র্যাটেজি ঘোষণা করেছে, তার নাম হলো ফয়েপ স্ট্র্যাটেজি। ফয়েপ স্ট্র্যাটেজি থেকে সেটাকে এখন আইপিএস বলা হয়, ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক পার্টনারশিপ। ইন্দো প্যাসিফিক পার্টনারশিপ, সরি, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, ফয়েপ স্ট্র্যাটেজি, অর্থাৎ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। মুক্ত এবং মানে ফ্রি অ্যান্ড ওপেন, মুক্ত এবং উন্মুক্ত ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় কৌশল, যেটাকে ইউএসএ নাম দিচ্ছে এখন বর্তমানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এখন সংক্ষেপে তারা বলে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এবং এটা নিয়ে 2021 সালের 12 মার্চ জাপানে একটা প্রোগ্রাম হয়, এবং সেই প্রোগ্রামের পরে ভার্চুয়ালি যে মিটিং হয়, সেই মিটিং এ কিন্তু চায়না এর পরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। এবং চায়নার রাষ্ট্রদূত বাংলাদেশে এসে লি জিমিং, তিনি কিন্তু গত 10 মে 20-25 জনের একটা কূটনীতিকদের একটি মানে প্রতিনিধিদের একটা মানে প্রতিনিধিদের একটি সম্মেলনে মানে বৈঠকে সে কিন্তু ডিরেক্ট বলছে যে বাংলাদেশ যদি কোয়াডে যুক্ত হয়, তাহলে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটবে। মানে অন কাইন্ড অফ থ্রেট। সেখানে প্রতিক্রিয়া বাংলাদেশের ফরেন মিনিস্টারও তিনি বলছে যে বাংলাদেশের সভারেন স্টেট, ইট হ্যাজ মানে ইট হ্যাজ রাইট টু মেক ফরেন পলিসি ফর দেয়ার পিপল। অর্থাৎ বাংলাদেশের জনগণের জন্য যা কল্যাণকর, বাংলাদেশের জনগণের জন্য যা কল্যাণকর, সেই ধরনের ফরেন পলিসি বাংলাদেশের তৈরি করার স্বাধীনতা বাংলাদেশের আছে। এবং এক্ষেত্রে সকল পরিধিতে তিনি বলছেন যে তাদের অবশ্যই তাদের শিষ্টাচার মেনে, কার্টিসি মেনে, ডিপ্লোম্যাটিক কার্টিসি মেনে তাদের মন্তব্য করা উচিত। এর প্রতিক্রিয়ায় ওই রাষ্ট্রদূত তিনি বলছেন যে আমার শব্দ চয়নে কিছুটা ভুল হয়েছে, যেন দুঃখিত, কিন্তু তারা কিন্তু বক্তব্য তুলে নেয়নি, সেও নেয়নি। ইউএসএ চায়নার প্রতিরক্ষা মন্ত্রী সফরে সেখানেও তিনিও তুলে নেননি, বা চায়নার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিছু সদস্য আসছিল বাংলাদেশে, তারাও কিন্তু এটা নিয়ে
মানে তারাও কিন্তু এটা নিয়ে প্রত্যাহার করার কথা বলেনি, জাস্ট তারা একটা দুঃখ প্রকাশ করছে এটাই। দেখ, এই কোয়াডের কারণে বাংলাদেশের কৌশলগত ভূ রাজনৈতিক কৌশলগত কিছু পরিবর্তন আনতে হবে, এবং কি ধরনের সিদ্ধান্ত নিলে বাংলাদেশের এই সংকটটা তৈরি হয়, মানে এই সংকট মোকাবেলা করা যাবে। তো কোয়াড থার্ড যেটা বলতে পারেন সেটা হলো কোভিড। এবং কোভিড এর কারণে বেশ কয়েকটা প্রবলেম হচ্ছে। একটা হলো ভ্যাকসিন ডিপ্লোমেসিতে বাংলাদেশ পিছিয়ে আছে, এখনো পিছিয়ে আছে। মাত্র 4% মানুষ মানে ডাবল ডোজের মানে অন্তর্ভুক্ত হয়েছে। ভ্যাকসিন ডিপ্লোমেসি একটা ফ্যাক্ট, একটা হলো পোভার্টি, গ্লোবাল পোভার্টির শিকার হচ্ছে। এবং অর্থনৈতিকভাবে বা পোস্ট কোভিড পিরিয়ডে একটা ইকোনমিক ক্রাইসিস যাবে, সেটাকে মোকাবেলার জন্য কি করা যেতে পারে, এটা দিয়ে পলিসি ব্রিফ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি এই প্রশ্নটা আসে, সেখান থেকে প্রশ্নটা হতে পারে পলিসি ব্রিফ স্টাইলে। আমরা পড়লে এটাকে পলিসি ব্রিফ স্টাইলই পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। নাম্বার 4, নাম্বার 4 হলো গণহত্যার স্বীকৃতিটা এই বছরও ফেলে দেওয়া যাবে না। গণহত্যার স্বীকৃতি এই বছরও 26শে মার্চে ব্রাসেলস রাষ্ট্রদূত মানে দূতাবাস, তারাও কিন্তু সেখানে প্রোগ্রাম আয়োজন করেছে, সেখানে মানে গণহত্যা বিষয়ক এক্সপার্টরা অংশগ্রহণ করেছে। এরপরে গত জুন মাসে জেনেভায় বাংলাদেশিরা, প্রবাসী বাংলাদেশিরা জেনেভা রাষ্ট্রদূতের মানে দূতাবাসের সামনে, মানে স্থায়ী দূতাবাস জাতিসংঘের, সেখানে কিন্তু তারা গণহত্যা বিষয়ক প্রোগ্রাম করেছে। সুবর্ণ জয়ন্তী, তাই বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরত আনা, খুনিদের দেশে ফেরত আনা এটা আমাদের আলোচনায় রাখা উচিত। নাম্বার 6, হলো পোশাক শিল্পকে আমরা এর মধ্যে রাখতে পারি। ও, এইটা খুবই গুরুত্বপূর্ণ, রোহিঙ্গা প্রত্যাবাসন। বাংলাদেশে বেশ কয়েকটা ডিপ্লোম্যাটিক ক্রাইসিস চলতেছে। বাংলাদেশের কমপক্ষে তিনটা ক্রাইসিস, যেমন এম শাখাওয়াত হোসেন তিনি একজন আন্তর্জাতিক বিশ্লেষক। তিনি বলছেন বাংলাদেশের জন্য এখন তিনটি কূটনৈতিক সংকট, একটা রোহিঙ্গা, আর একটা হলো পূর্বমুখী নীতি। কি হয়েছে? ঘোলা আসছে স্যার, কোথায় ঘোলা আসে? কি কোনো কোশ্চেন? এখন কি হয়েছে? আচ্ছা, এখন কি করা যায়? আচ্ছা, রোহিঙ্গা প্রত্যাবাসন এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ রোহিঙ্গা প্রত্যাবাসন আমাদের হয়নি, সম্পন্ন হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হলো ওয়ার্ল্ড ব্যাংক প্রস্তাব দিয়েছে, দেখছেন? ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে বাংলাদেশকে স্থায়ীভাবে থাকার জন্য। আর বাংলাদেশের ফরেন মিনিস্টার তিনি কিন্তু একটা ভালো প্রতিক্রিয়া দেখাইছেন। তিনি বলছেন যে মানে বাংলাদেশে রাখবে কি রাখবে না সেটা হলো না, বলছে যে বাংলাদেশের জন্য রোহিঙ্গাদের মানে স্থায়ী প্রত্যাবাসন করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তিনি মানে প্রত্যাখ্যান করছেন বিষয়টা। এই বিশ্ব ব্যাংকের যে প্রস্তাব, এই বিশ্ব ব্যাংকের প্রস্তাবের আলোকে রোহিঙ্গা সমস্যা সমাধানের কূটনৈতিক সমস্যার সমাধান কিভাবে করা যায়, অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাবাসন, এখানে ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রস্তাব সেটা নিয়ে এই প্রবলেমটা তৈরি হবে। এরপরে যদি বলেন, পোশাক নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এবছর পোশাক শিল্পের সমস্যা, মানে আশু সমস্যা, কি সমস্যাটা সামনে হতে পারে, মানে আশু সমস্যা সমাধানে কূটনৈতিক পদক্ষেপ। এবং এই আশু সমস্যাটা হতে পারে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ইম্প্যাক্ট এর প্রভাবে আশু একটা সমস্যা হতে পারে, মানে ভবিষ্যতে কোনো সমস্যা হলে বাংলাদেশ কি করবে। এই পাশে
নাম্বার 8, জিসিএফ থেকে ক্ষতিপূরণ আদায়। জিসিএফ থেকে ক্ষতিপূরণ আদায়, এলডিসি দেশ হিসেবে জিসিএফ থেকে ক্ষতিপূরণ আদায়ে কূটনৈতিক পদক্ষেপ কি হতে পারে? আমাদের আরেকটা বিষয় আমি মনে হয় যে একবার রিজার্ভ চুরি যেহেতু আসছে, মুদ্রা পাচার রোধে কূটনৈতিক কি কি পদক্ষেপ নেওয়া যায়? মুদ্রা পাচার রোধ পরেরটা। এরপর হলো বিনিয়োগ নিয়ে একটা পলিসি পেপার আসতে পারে, ইনভেস্টমেন্ট নিয়ে একটা পলিসি পেপার হয়তো বা হতে পারে। বিনিয়োগ নিয়ে একটা সমস্যা হতে পারে, বাংলাদেশের বিনিয়োগের জন্য উর্বর ক্ষেত্র এবং বিনিয়োগ কিন্তু বাংলাদেশকে আনতে হবে। যখন আপনি এলডিসি মুক্ত হলে আপনি সফট লোন পাবেন না, সেই সফট লোনের মোকাবেলার জন্য আপনার কিন্তু ইনভেস্টমেন্ট বাড়াতে হবে এবং সেই ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আপনি বেশ কয়েকটি পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন। আপনি বন্দর সক্ষমতা বাড়িয়েছেন, অন স্টপ সার্ভিস চালু করেছেন, বিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছেন প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে, এনএসডিএ তৈরি করেছেন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছেন। আর এই বিষয়গুলো কিন্তু আপনার বিনিয়োগ বৃদ্ধির জন্য। সেক্ষেত্রে এই বিনিয়োগ বৃদ্ধির জন্য বা বিনিয়োগ সমস্যা সমাধানের জন্য কি করা যায়, একটা পলিসি পেপার হলেও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওহো, তিনটি কূটনৈতিক সমস্যার কথা বলছিলেন। আহ মানে উনি বলছেন যে বাংলাদেশের এই মুহূর্তে তিনটি কূটনৈতিক চ্যালেঞ্জ। একটা হলো রোহিঙ্গা সমস্যা প্রত্যাবাসন নিশ্চিত করা, 2 নম্বর হলো কোয়াড সমস্যা, 3 নম্বর হলো পূর্বমুখী নীতি। পূর্বমুখী নীতি যদি কোয়াড এসে যায়, ওটা কোয়াডেরই ইম্প্যাক্ট। সেক্ষেত্রে কিন্তু চায়না এবং জাপান তারা কিন্তু বাংলাদেশের উপরে গেলে জাপান আহ, গেলে জাপান খুশি হবে, না গেলে চায়না খুশি হবে। বেসিক্যালি বাংলাদেশ কোনোটাতেই যাবে না, এটা সত্য কথা, এবং বাংলাদেশ যাওয়া ঠিকও হবে না। বাংলাদেশের এক্সপার্ট থেকে শুরু করে সবাই এটা চায় এবং বাংলাদেশও চাইবে না যে ভূমধ্যসাগরে ভারত মহাসাগরে একছত্র আধিপত্য কারো থাকুক। কারণ এখানে কোয়াড যদি হয় তাহলে এটা বাংলাদেশ চলে গেলে বা বাংলাদেশ চাইবে না যে এই কোয়াড শক্তিশালী হোক এই রিজনে। আবার চীনও যাতে না আসতে পারে। বাংলাদেশের সাথে চীনের অনেকগুলো দিন দরবার আছে। বাংলাদেশ চায়না রিলেশন এবছর খুবই গুরুত্বপূর্ণ। ইম্পেরিক্যাল ইস্যুস এর মধ্যে বাংলাদেশ চায়না রিলেশন যদি এবছর পরীক্ষায় না আসে, বুঝতে হবে খুব কাঁচা হাত কোশ্চেন করেছে, পাকা হাত করে নাই। কারণ বাংলাদেশ চায়না রিলেশনকে কোনোভাবে স্কিপ করার সুযোগ নাই এই বছর অন্তত, কোনোভাবেই সুযোগ নাই। বেসিক্যালি চায়নার কিছু বিহেভিয়ার প্লাস হলো বাংলাদেশের উপরে, মানে দক্ষিণ এশিয়ায় চায়নার যে পরিমাণ তার একটা প্রভাব দক্ষিণ এশিয়ায়, বিশেষ মানে ইন্ডিয়া ছাড়া তিনি শ্রীলঙ্কাকে 400% ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। 400% ঋণের বোঝা শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার এখন জিডিপি মাত্র $3 বিলিয়ন, যেখানে বাংলাদেশের জিডিপি এখন $80 বিলিয়ন। অর্থাৎ শ্রীলঙ্কাকে চাপে রেখেছে, মালদ্বীপকে চাপে রেখেছে। শ্রীলঙ্কা কিন্তু এখন সেনা ঘাঁটিও দখল করেছে, যেখানে এখন তারা প্রশিক্ষণ দিচ্ছে, বিভিন্ন বৈদেশিক বাহিনীকে তারা প্রশিক্ষণ দেয় চীনের শ্রীলঙ্কার ঘাঁটি স্থাপন করে। তারপর চীনের বেশ কয়েকটা পলিসি আছে, ওবর পলিসি, ফ্ল্যাগশিপ, তারপরে হলো অনবেল্ট অনরেট যেটা ওবর, তারপর 2035 তাদের প্ল্যান। এই কয়েকটা বিষয়ের আলোকে চায়না চাচ্ছে যে বাংলাদেশকেও তাদের অন্তর্ভুক্ত করতে, এবং তারা যে 2টা থ্রেড দিয়েছে, মানে একটা থ্রেড দিয়েছে তারা যে অবশ্যই বাংলাদেশ যেন ভাগ্যটা ভালো যে বাংলাদেশের ফরেন মিনিস্টার খুবই ডিপ্লোম্যাটিক এবং তিনি খুব ওখানে তিনি বাউন্সারটা ব্যাক করেছেন, নয়তো বাংলাদেশের জন্য এটা খুব মানে লজ্জার বিষয় হয়ে যেত। আর চায়নার চায়নার কারণে যে চায়নার কাছে বাংলাদেশে অনেক কিছু চাওয়ার বিষয় আছে, আর চায়নাও চাচ্ছে যে বাংলাদেশকে তার পক্ষে নেয়ার জন্য। সবাইকে যে 60টা দেশে সে টিকা রপ্তানি করে, সেখানে সবচেয়ে কম দামে বাংলাদেশকে দেয়, এবং সর্বনিম্ন মানে $5.5 নিচে, মানে সর্বনিম্ন যে দিয়েছে বাংলাদেশকে ছাড়া $15.5, সেখানে বাংলাদেশকে দিচ্ছে মাত্র $10। চায়না ব্রিক্স প্লাসে বাংলাদেশকে যেতে বলে, চায়না এনডিবিতে বাংলাদেশকে যেতে বলে। চায়নার প্রতিরক্ষা মন্ত্রী ওই ফেঙ্গি বাংলাদেশে এসে তিনি বঙ্গবন্ধু মাজারে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। কিন্তু 2016 সালে যখন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে আসছিল, তখনও কিন্তু তিনি বঙ্গবন্ধুর মাজারে যাননি। তার মানে চায়না বাংলাদেশে গুরুত্ব দেয়, এবং চায়নার
যে সিনোফার্মা এবং বাংলাদেশের ইনসেপ্টার মধ্যে গত 16 আগস্ট বাংলাদেশে টিকা উৎপাদন করার জন্য চুক্তি স্বাক্ষর করে। 7.5 কোটি টিকা দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছে। অলরেডি তারা 32 লাখ টিকা বাংলাদেশকে পাঠিয়েছে। তারপরে কোভিডকালীন পিরিয়ডে তারা ঋণ দেওয়ার জন্য বাংলাদেশকে চাপ দিয়েছে, বাংলাদেশ ঋণ গ্রহণ করে নাই। তারপরে 10,000 ওই সময় গুরুত্বপূর্ণ ছিল, এখনো 10,000 নাথিং, কিন্তু ওই সময় 10,000 অনেক বড় ছিল। তার মানে মানে চায়না বাংলাদেশকে গুরুত্ব দেয়, চায়না বাংলাদেশের গুরুত্ব দেয়। এখন বাংলাদেশের গুরুত্বটা আরো আরো বেশি, মানে চায়নার নিকট অনেক অনেক বেশি। আমরা বছরে $15 মিলিয়ন, যে 26%। আর আমাদের চীনে রপ্তানি হয় মাত্র $1 বিলিয়ন, যা চীনের রপ্তানি বাজারের 0.05%। এটা খুবই প্যাথেটিক বিষয়। এবং আমাদের 94% আমাদের এখন বাণিজ্য ঘাটতি চীনের সাথে। এটা আসলেই দুঃখজনক। চীন আমাদের প্রতিশ্রুতি দিয়েছে $27 বিলিয়ন আমাদের বিনিয়োগ করবে। 2019-20 অর্থ বছরে তারা মাত্র $200 বিলিয়ন আমাদের, 200 কোটি ডলার, মানে $2 বিলিয়ন আমাদের কাছে এখানে বিনিয়োগ করেছে। তাহলে বাংলাদেশের অনেক কিছু চাওয়ার চীনের কাছে আছে। তাহলে এই পূর্বমুখী যে নীতি, সেটাকে বুঝিয়েছেন যে পূর্বমুখী নীতি মানে একসাথে, এক হলো চায়নার সাথে একটা চ্যালেঞ্জিং রিলেশনে যেতে হবে, আর একটা হলো জাপানের সাথে রিলেশনটা টিকিয়ে রাখতে হবে। তার মানে এই তিনটা ডিপ্লোম্যাটিক ক্রাইসিসের কথা সাখাওয়াত হোসেন তার লেখায় বলেছেন। এবং আমরা কিন্তু সেই বিষয়গুলোকে রেখেছি এখানে। তো মুদ্রা পাচার রোধ, বিনিয়োগ আমরা করতে থাকি। প্যাটার্ন লকটা সহ্যই হয় না। এখন আমাদের আসলে আরেকটা টপিক রাখতে হয়, যদি কাঁচা হাত কোশ্চেন করে থাকে, কাঁচা হাত কোশ্চেন করলে তারা কিন্তু ওই টপিকটা রাখবে। কারণ দেখবেন, আসলে কাঁচা হাত বলি, আপনারা হয়তো বা বলবেন যে ভাই কি বলে কাঁচা হাত, বিসিএস এর কোশ্চেন কাঁচা হাত, প্রচুর কাঁচা কাঁচা হাত কোশ্চেন করে। সত্যি কথা, আমি ওপেনলি বললাম যে অনেক কাঁচা হাত কোশ্চেন করে। এবং সেই মানে বুঝবেন, যারা চাকরি করেন তারা ভালো বুঝেন, এবং চাকরি যখন করবেন আরো বুঝবেন যে আপনার সিনিয়র অফিসার কতটা, মানে কিভাবে যে অফিসার আছে, তখন নিজের কাছে আপনার প্রশ্ন করতে মানে প্রশ্ন আসবে যে কেমনে হলো। না তো এরকমের প্রায়ই এ ধরনের কোশ্চেন হয় না। তো কাঁচা হাত কোশ্চেন করলে তারা একটা বিষয় মাথায় রাখে, সেটা হলো বাংলাদেশ আর ভারত। তারা সমস্যা বলতে দেখি পৃথিবীতে যে বাংলাদেশের সমস্যা হলো বাংলাদেশ ভারত সমস্যা। তাহলে বিডি ইন্ডিয়া রিলেশনের সমস্যা কাঁচা হাত কোশ্চেন গুলো দিতে পারে, তাই এটা রাখতে হবে। রিলেশনের সমস্যা, হ্যাঁ সমস্যা আছে, অনেকগুলো সমস্যাই এখন বর্তমানে আরো বেশি। তিস্তা প্রজেক্ট থেকে শুরু করে সমস্যাগুলো বেশি। এখন দেখি আমাদের জন্য ইম্পর্ট্যান্ট কোনটা। নিঃসন্দেহে 1 এবং 2 এর মধ্যে পরীক্ষা আসার কথা। 1 এবং 2, এই দুইটার মধ্যে পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। কোভিড মোটামুটি গুরুত্বপূর্ণ অনেক। কোভিড থেকে এই দরিদ্রটা পরীক্ষায় দিতে পারে, বিশ্ব দরিদ্র বা কোভিড ডিপ্লোমেসি, ভ্যাকসিন ডিপ্লোমেসি, ইম্পিরিক্যাল ইস্যুসে অথবা প্রবলেম সলভিং এর মধ্যে কোভিড আসার কথা। গণহত্যার স্বীকৃতি মোটামুটি গুরুত্বপূর্ণ, মানে এদের কাছে এইটা মারি খেয়ে যায়। আরো ভবিষ্যতে কোনো সমস্যা যদি মানে অ্যারাইজ করে, তখন তো ওটা আবার পরীক্ষা আসলে তখন ওটা চলে আসবে, যেমন 37তম যেভাবে আসছে। রোহিঙ্গা প্রত্যাবাসন, বঙ্গবন্ধু খুনিদের দেশে ফেরত আনা কুদাই, মানে মোটামুটি আর কি। ও যদি ওইরকম কোশ্চেন করে যে বঙ্গবন্ধু খুন হয়েছে, এত বছর হয়ে গেছে বঙ্গবন্ধুর জন্মদিন, সেই হিসেবে। কিন্তু খুব পাকা হাত কোশ্চেন করলে, মানে একেবারে পাকা হাত কোশ্চেন করলে এটা রোহিঙ্গা প্রত্যাবাসন। রোহিঙ্গা প্রত্যাবাসনে ওয়ার্ল্ড ব্যাংক, রোহিঙ্গা কোভিড কোয়াড, সরি রোহিঙ্গা কোয়াড, এলডিসি, কোভিড, পোশাক শিল্প আসলে সমস্যা মোটামুটি, জিসিএফ মোটামুটি, এগুলো সব মোটামুটি। অর্থাৎ স্টার মার্ক দিয়ে পড়ার মতো বিষয় হলো এই পাঁচটা বিষয়: এলডিসি, কোয়াড, কোভিড, রোহিঙ্গা, বঙ্গবন্ধুর খুনি। তোরে বলছিলাম না ওইটা আনসার, দিতে হয়ে যাবে না, খাবো কেমনে।
এখন কোনটা পলিসি ব্রিফ হতে পারে? পলিসি ব্রিফে একটা বিষয় আমরা বুঝতে পারছি, যেটা কনজিকিউটিভ প্রবলেম হয়। কনজিকিউটিভ প্রবলেম মানে ধারাবাহিকভাবে প্রবলেম হচ্ছে, গত 3-4 বছর ধরে এই বিষয়টা প্রবলেম হতেই আছে। প্রবলেম হচ্ছে যেটা, সেইটা থেকে পলিসি ব্রিফ হতে পারে। তাহলে ধারাবাহিক প্রবলেমের মধ্যে আমরা দেখলাম দুইটা পলিসি ব্রিফ আসছে। একটা সমুদ্র সীমা, এটা সংকটাশীল 12-13 সাল থেকে চলতেই আছে। আরেকটা হচ্ছে রোহিঙ্গা, যেটা 17 সাল থেকে চলতেই আছে। তাহলে সেক্ষেত্রে পলিসি ব্রিফের জন্য আমার যেটা মনে হয় যে, মানে এই কোভিড, এটা পলিসি ব্রিফের জন্য পড়াটাই বেস্ট। এটা 2019 সাল থেকে শেষের দিকে শুরু হয়েছে, 20 সাল থেকে 21 সাল, 22 সালও ইম্প্যাক্ট থাকবে। তাহলে কোভিডটা রাখা যায়। আর রোহিঙ্গা প্রত্যাবাসন এবছর আমার মনে হয় প্রবলেম সলভিং থেকেই প্রশ্ন হতে পারে। আর বিনিয়োগ, মোটামুটি বিনিয়োগ ক্রাইসিসটা চলতেছে, সেই বেজা প্রতিষ্ঠা করছে, বিডা প্রতিষ্ঠা করছে, বাট বিনিয়োগ বাড়তেছে না। এখনো 127, অর্থাৎ $127 কোটি, যদি আপনি নিটস ইনভেস্টমেন্ট বলেন বাই আংট্যাট, তাহলে কিন্তু 127, মাত্র $127 কোটি। যেখানে আমাদের আহ বিনিয়োগ 2018 সালে হয়েছিল $361 কোটি। $361 2018 সালে হয়েছিল। এরপরে বঙ্গবন্ধু শিল্পনগরে এখানে $500 কোটি বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল চায়না। $27 বিলিয়ন তারা পুরো বাংলাদেশে তারা বিনিয়োগ করবে। আর $500 কোটি বিনিয়োগ করবে তারা কোথায়? 500 কোটি বা $5 বিলিয়ন করতে চেয়েছে তারা বঙ্গবন্ধু শিল্পনগরে। তারা মাত্র আগের বছর মাত্র $2 বিলিয়ন বিনিয়োগ করেছিল। তো বিনিয়োগটা পলিসি ব্রিফ। আর যদি দেখেন এখানে, আমি এর বাইরে প্রবলেম সলভিং বা পলিসি ব্রিফের আমি কোনো তথ্য, মানে কোনো কোশ্চেন আমার কাছে মনে হয় না যে গুরুত্বপূর্ণ। আপনার কাছে মনে হলে একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন। একজন বলছেন তালেবান আফগানিস্তানে, তালেবান উত্তরে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু, এটা ইম্পিরিক্যাল ইস্যুস এর মধ্যে আসবে। ইম্পিরিক্যাল তালেবান ইস্যু একটা জিনিস, বিষয় হলো যিনি পাকাহাত কোশ্চেন করবেন তিনি অবশ্যই এখানে বাংলাদেশকে তিনি এই প্রশ্নের মাধ্যমে বুঝাবেন না যে বাংলাদেশে তালেবান আছে বা তালেবানের অস্তিত্ব আছে বা তালেবানের জন্য বাংলা ভীত ভীত সন্ত্রস্ত। প্রশ্নটা ঠিক এভাবে আসবে না। যদি আসে তাহলে বুঝবেন যে আসলে সে স্মার্ট না। আমি বললাম অ্যাবসলিউটলি, যে স্মার্ট সে প্রশ্ন করবে এভাবে যে দক্ষিণ এশিয়া তালেবানের উত্থান, এটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি কিনা। স্পেসিফিক বাংলাদেশকে বলা এটা আসলে খুবই নেগেটিভ কোশ্চেন, এটা পজিটিভ কোশ্চেন না। প্রশ্নটা হতে পারে এভাবে যে, মানে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, তার মধ্যে তালেবানের আলোকে উল্লেখ করা যেতে পারে। দক্ষিণ এশিয়ার সংকট শুধু তালেবান না, দক্ষিণ এশিয়া অনেক সংকট। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি পভার্টি রিজন এরিয়া, সবচেয়ে বেশি পভার্টি, সবচেয়ে বেশি মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সবচেয়ে পিছিয়ে পড়া একটা অঞ্চল হলো এই দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ সূচকে 1 থেকে 33-এর মধ্যে 4টা দেশ, 4টা না 5টা দেশ সন্ত্রাসবাদী এলাকা। এখানে শুধুমাত্র তালেবান ইস্যু না, এখানে অনেকগুলো ইস্যু আছে। এখানে চায়না এবং ইন্ডিয়ার প্রভাব আছে, এখানে ইউএস এর প্রভাব আছে। দক্ষিণ এশিয়া অনেক দিন যাবত থেকে হিউম্যান ডেভেলপমেন্টে তারা পিছিয়ে আছে, তারা ডেমোক্রেটিক প্র্যাকটিসে পিছিয়ে আছে। শুধু এটাই না যে কোশ্চেন এরকমের, দক্ষিণ এশিয়া থেকে প্রশ্ন হয়নি এমন কোনো বিসিএস নাই। পলিটিক্স ইন সাউথ এশিয়া, আপনাদের যে এম্পিরিক্যাল ইস্যুস এর চ্যাপ্টার 6 থেকে 5টা বিসিএস এ 6টা প্রশ্ন আসছে। 5টা বিসিএস এ 6টা প্রশ্ন আসছে। 2টা চ্যাপ্টার থেকে এম্পিরিক্যাল ইস্যুসে এভরি টাইম কোশ্চেন আসছে। একটা হলো আপনার চ্যাপ্টার 5, আর একটা হলো চ্যাপ্টার 6। একটা চ্যাপ্টার 5, একটা চ্যাপ্টার 6। চ্যাপ্টার 5 হলো, 5-এর বিষয়টা ছিল মেজর ইস্যুস এন্ড কনফ্লিক্টস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে কনফ্লিক্টস থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসছে। আর আরেকটা হলো পলিটিক্স ইন সাউথ এশিয়া থেকে কোশ্চেন আসছে। পলিটিক্স ইন সাউথ এশিয়া এবছর গুরুত্বপূর্ণ 3টি বিষয়। 3টি বিষয় বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু বলছেন আমি বলি, আমি এখানে যাব। পলিটিক্স ইন সাউথ এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় একটা 3টা। একটা হলো তালেবানের উত্থান বা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সংকট। নাম্বার 2 হলো বাংলাদেশ চায়না রিলেশন, বাইলেটারাল রিলেশনের মধ্যে বাংলাদেশ চায়না। আর নাম্বার 3 হলো দক্ষিণ এশিয়ার নেতৃত্বে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার নেতৃত্বে বাংলাদেশ যদি সে পাকা হাত কোশ্চেন করে, নিঃসন্দেহে এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ দক্ষিণ এশিয়ার
বেশ কয়েকটি সূচকে আমরা কালকে একটা ইসে দেখছি, মানে আমার একটা ক্লাসে বলছিলাম, সেখানে 25টা সূচকের মধ্যে মনে হয় 18টা না 17টা, অর্থাৎ 70% দেখছি আমরা যে বাংলাদেশ ওই সূচকগুলোতে এগিয়ে। এবং বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানের যে গ্রাফ, সেই গ্রাফে বাংলাদেশ এগিয়ে। তারপরে দক্ষিণ বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবছর, বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষ। এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে আইএমএফ বলেছে যে বাংলাদেশের মাথাপিছু জিডিপিতে তারা ভারতকে ছাড়িয়ে যাবে, এই 21 সালে তারা ছাড়িয়ে যাবে, 20 সালে বলেছে। এবং আহ, তারা এস্টিমেট করছে যে বাংলাদেশে $1888 হবে আর ওদের $1877 হবে। আর যেই 5 বছর আগে এই আইএমএফ এর রিপোর্টে 5 বছর আগে বাংলাদেশ মাথাপিছু জিডিপিতে ইন্ডিয়া থেকে 25% পিছিয়ে ছিল, সেই দেশটা এখন ইন্ডিয়াকে ছাড়িয়ে যাবে। এটা খুবই একটা আশাব্যঞ্জক নিউজ, এবং আশাব্যঞ্জক নিউজ থেকে এই কোশ্চেনটা হতে পারে। বা তালেবান ক্রাইসিস, আই থিঙ্ক যদি নিরাপত্তা ইস্যু এখানে দিতেও চায়, আমার মনে হয় ইম্পিরিক্যাল থেকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমার মনে হয় তালেবান ইস্যুটা ইম্পিরিক্যালে পড়া বেটার। তালেবান ইস্যু ইম্পিরিক্যাল। আর বাংলাদেশের সমস্যার মধ্যে এই প্রশ্নটা করলে সেটা অনেক অনেক প্রশ্ন আসতে পারে না যে তা না, কিন্তু প্রশ্নটা স্মার্ট হবে না। আসতে পারে না যে তা না, কিন্তু বাংলাদেশের সমস্যার সাথে রিলেট করলে ইন্টারনেট করে কোশ্চেনটা হালকা হয়ে যায়। এটা এম্পিরিক্যাল ইস্যুর জন্য গুরুত্বপূর্ণ। আর কোনো মন্তব্য যে প্রবলেম সলভিং এর মধ্যে কোনো টপিক? বাংলাদেশের চায়নার ঋণ ও বাংলাদেশের ঋণ শোধের আপনারা কিছু কোশ্চেন করতেছেন, কিছু কিছু কোশ্চেন করতেছেন, আমি কোশ্চেনের একজন কোশ্চেন করছেন দক্ষিণে, কি জানি দেখলাম যেন একজনের ঋণ ঋণ নিয়ে কোশ্চেন করছেন। ঋণ আসলে দেখেন, চায়নার ঋণ বাংলাদেশ এড়িয়ে থাকে। বাংলাদেশের মাত্র 6% ঋণ চায়নার। যে বাংলাদেশের বৈদেশিক ঋণ, যে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা আসে তার মধ্যে মাত্র 14% বাংলাদেশের লোন থেকে আসে। 14%-এর মধ্যে মাত্র 6% হলো আপনার চায়নার লোন। আর যদি একটা দেশের বশ্যতা স্বীকার করতে হয় চেকবুক ডিপ্লোমেসিতে, তাহলে ওই দেশের কমপক্ষে 40% ঋণ থাকতে হয়। এটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, 40% ঋণ থাকতে হয়, সেখানে বাংলাদেশের মাত্র 6%। মানে বৈদেশিক মুদ্রার 40%, বাংলাদেশের বৈদেশিক ঋণের হলো 6%। ব্যাপারটা ক্লিয়ার? তার মানে এই ঋণের ব্যাপার বাংলাদেশের সাথে কোনো সমস্যা নাই। ওকে, আমি 1 মিনিট টাইম নেবো। 9 জন দেখলাম আবার মানে এংরি রিয়াক্ট দিচ্ছেন, ওরে বাবা। ওই যে 9 জন দেখে না, ওই যে এই যে খেপে আছে দেখছো না, এংরি রিয়াক্ট দেখো না, এই যে এটা এংরি রিয়াক্ট। আচ্ছা আচ্ছা, আপার রিটেনের বেসিক এভাবে ক্লাস করা যায়। তালেবান ইস্যুই বলছেন, ইমপ্লিকেশন 5 and 6 চ্যাপ্টার, ওকে। ও আচ্ছা, আমি ওদের কমেন্ট এখানে দেখি, তো ওটাই করে কি একটা আবার প্যাটার্ন লক দিয়ে রাখে। হুম হুম, সিনেমাটা অফ করে দেন। 4:30।
প্রবলেম সলভিং এ যে পার্ট মানে যেভাবে লেখা যায়, স্মার্টলি লেখা যায়, প্রবলেম সলভিং এর মানে যেহেতু এটা ডিপ্লোম্যাটিক বিষয়, এখানে আপনার লেখার মধ্যে যে ডিপ্লোমেসি আছে, ডিপ্লোম্যাটিক সিস্টেম গুলো আছে, সেই বিষয়টাকে প্রেজেন্ট করতে হয়। সেক্ষেত্রে আপনার প্রবলেম সলভিং এর পার্ট, প্রথমে একটা পার্ট হতে পারে, এই পার্টে আপনি জাস্ট ওর সমস্যার পূর্বের অবস্থা, সমস্যার পূর্বে অবস্থা, অথবা অথবা স্বাভাবিক অবস্থা, সমস্যার আগে যে স্বাভাবিক অবস্থা থাকে, স্বাভাবিক অবস্থা, অথবা প্রেক্ষাপট, কোন একটা সমস্যার প্রেক্ষাপটকে বর্ণনা করা যায়। তবে এখানে কোনো পয়েন্ট লেখার দরকার নেই, কোনো পয়েন্ট হবে না, এখানে জাস্ট আলোচনা করে একটা সমস্যার একটা মানে প্রেক্ষাপট বর্ণনা করতে হবে। যে স্বাভাবিক অবস্থা এরকম এরকম ছিল, এখন এই সমস্যাটার কারণে এরকম একটা সমস্যার উদ্ভব হয়েছে, একটা প্রভাব তৈরি হয়েছে সেটা। নাম্বার 2 হলো এখানে প্রবলেম লিখতে হবে ডিরেক্ট। এখানে প্রবলেম, সমস্যা, পয়েন্ট ইংলিশে লিখতে সমস্যা নেই। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনি প্রচুর ইংলিশ টার্ম ব্যবহার করতে পারবেন, এখানে ইংলিশে লেখা যাবে। আবার এখানে প্রবলেম, যদি পয়েন্ট প্রবলেম লেখেন ইংলিশে কোনো সমস্যা হবে না, আর যদি বাংলায় লেখেন সমস্যা, ব্র্যাকেটে প্রবলেম লেখেন তাতেও সমস্যা নেই। এটার জন্য একেবারে আপনার নম্বর দিবে না, আপনাকে কি করে ফেলবে, এগুলো হুদাই কথাবার্তা। এখানে সমস্যাটা লিখবেন, এখানে আপনি যত শর্টলি ব্রিফ করা যায়, শর্টলি ব্রিফ যে এই সমস্যাগুলো হবে, এবং এই সমস্যাগুলো একবারে স্পেসিফিক, যে এলডিসি মুক্ত হওয়ার কারণে আমার এই সমস্যাগুলো হবে, আজকে কোয়াডের কারণে এই সমস্যাগুলো দেখা দিয়েছে, কোয়াডের প্রস্তাবনার কারণে এই এই সমস্যা, এবং এখানে জাস্ট অবজেক্টিভ স্টাইলে লিখতে হবে, প্যারা আকারে না। অবজেক্টিভ মানে 1 2 3 এরকমের, যে আমার এই এই সমস্যা, এখানে এই 3টা সমস্যা, বঙ্গবন্ধু খুনিতে দেশে না ফিরে আসার কারণে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। সেটা হলো 1 নম্বর হলো এই বঙ্গবন্ধুর খুনিকে যারা লেজিটিমাইজ করতে চায়, সেটার কোনো ধরনের প্রতিবাদ না করা, এর ফলে পুনরাবৃত্তি ঘটতে পারে। বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা, এবং এই ঘটনা যেন আর কখনো না ঘটে সে দৃষ্টান্তমূলক শাস্তি, কোর্টের প্রতি শ্রদ্ধা, এই বিষয়গুলোকে স্পেসিফিক করা। এখানে জাস্ট অবজেক্টিভ স্টাইলে লিখতে পারলে বেশি ভালো, প্যারা আকারে লেখার দরকার নাই। নাম্বার 3, এরপর হলো রিকমেন্ডেশনস। রিকমেন্ডেশনস বা সুপারিশ, রিকমেন্ডেশনস বা সুপারিশ, এই এখানে আপনার ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনার এই সুপারিশগুলো করতে হবে, এবং এটার পেসিভ সেন্সে হবে। পেসিভ সেন্স, এটা করতে হবে, এটা করবেই, এটা হবে এরকমের না, এটা করা যেতে পারে, এটা হতে পারে, এমনটা ঘটতে পারে, এমন ভাবে দেখা যেতে পারে, অর্থাৎ পেসিভ সেন্সে রিকমেন্ডেশন গুলো হবে পেসিভ সেন্স। আই থিঙ্ক আপনি ক্লিয়ারলি বুঝতেছেন। এই রিকমেন্ডেশন গুলো হলো এখানেও জাস্ট পয়েন্ট আকারে, আপনি পয়েন্ট মানে কি নাম্বারিং, 1 2 3, এই নাম্বারিং স্টাইল আপনি রিকমেন্ডেশন গুলো দিবেন। এখন 4 নম্বরে যেটা হবে সেটা হবে আপনি যে যে কোনো কোশ্চেন আছে, কি কোশ্চেন? না, প্রবাসী আয় আসবে, প্রবাসী আয় সমস্যা নাই, প্রবাসী আয়ের অনেক পজিটিভ আছে। সবচেয়ে বেশি প্রবাসী আয় অর্জন করলে বস্তু $24 বিলিয়ন, $25 বিলিয়ন, প্রায় 24.78, এরপরেও সমস্যা না, ওটা বাংলাদেশ বিষয়তে আসবে। এরপরে আপনার যে পেসিভ সেন্সে যে আপনি যেই রিকমেন্ডেশন গুলো করছেন, সেই রিকমেন্ডেশন গুলো ডিপ্লোম্যাটিক ভাষায় বা ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে পড়ে কিনা, যেগুলো যৌক্তিক কিনা, সেই যৌক্তিকতাটা মূল্যায়ন, সেটাকে বলা হবে ইন্টারন্যাশনাল রেফারেন্স, অথবা ইন্টারন্যাশনাল রেফারেন্স লিখে আন্তর্জাতিক উৎস,
বা ব্যবস্থা লিখলে হবে, আন্তর্জাতিক উৎস বা ব্যবস্থা। সেখানে হলো যে আপনি ধরেন বললেন, আপনি ধরেন আপনার সুপারিশের মধ্যে বললেন যে রোহিঙ্গাদের জন্য রোহিঙ্গাদের জন্য তাদের রাখাইনে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। আপনি সেটার একটা উদাহরণ দিবেন। অর্থাৎ ইন্টারন্যাশনাল রেফারেন্সের মধ্যে আমি এখানে লিখি, আমি মুছে ফেলবো, আপনি নিচে লেখেন। ইন্টারন্যাশনাল রেফারেন্সের মধ্যে আপনার যে বিষয়গুলোকে উল্লেখ করবে সেটা হলো অতীত উদাহরণ। আন্তর্জাতিক সমস্যা সমাধানে কোনো অতীত উদাহরণ আছে কিনা, আন্তর্জাতিক সমস্যা সমাধানে আন্তর্জাতিক কোনো চুক্তির কোনো উৎস বলা যায় কিনা, যে চুক্তির উৎস, এই চুক্তির এত নম্বর অনুচ্ছেদে আছে যে আন্তর্জাতিক ব্যবস্থায়, যে এই চুক্তির এই এত নম্বর অনুচ্ছেদে আছে যে সমস্যা সমাধানের জন্য এভাবে মানে গুরুত্ব দিয়েছে, যে মানবাধিকার গুরুত্ব দিয়েছে। মানবাধিকার সনদের 2 নম্বর অনুচ্ছেদ তারা আহ আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে বলছে, এরকম বলবেন, তাহলে সেক্ষেত্রে এই রোহিঙ্গা সমস্যা সমাধানের কারণে এই আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এখানে অবস্থান নিতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক চুক্তির কোনো উৎস দেয়া, আন্তর্জাতিক কোনো সনদ, আন্তর্জাতিক কোনো আইন, আন্তর্জাতিক কোনো নীতিমালা, এরকমের 2 থেকে 3টা বিষয় আপনার এই রিকমেন্ডেশনের আলোকে তার প্রমাণ ওখানে দিবেন। সেটা হলো ইন্টারন্যাশনাল রেফারেন্স বা আন্তর্জাতিক উৎস বা ব্যবস্থা। এই স্ট্রাকচারটা আমার মনে হয় কি আপনারা যারা আইআরএ পড়ছেন তারা জানেন, বা যারা পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছেন, যারা প্রবলেম সলভিং এর মানে কিছু ক্রিটিক্যাল থিওরি যারা পড়ে আসছেন, তারা কিন্তু এরকমের একটা স্ট্রাকচার আপনারা ফলো করেছেন। এবং এই এই স্ট্রাকচারটা যদি ফলো করেন, আই থিঙ্ক খুব বেটার আনসার হবে আপনার, ইনশাল্লাহ। আর প্রচলিত গাইডগুলোতে যে সমাধানগুলো বলা আছে সমস্যার সমাধানে, মানে গদ বাঁধা, এই আর কি। তো এই স্ট্রাকচারে আমরা প্রবলেম সলভিং গুলো আমরা এখান থেকে এইভাবে আমরা পড়বো। পলিসি ব্রিফ, এটা ভাবছিলাম যে 38তমতে একটা অ্যাক্সিডেন্ট ছিল, যে পলিসি ব্রিফ না আর আসবে না। আমি 40তমতে ঘাউরমি কইরা এই পলিসি ব্রিফ নিয়ে আমি কিছু লিখি নাই। আমি ভাবছি যেটা অ্যাক্সিডেন্টলি পলিসি ব্রিফটা 38তমতে আসছে, পরে তো দেখি যেটা 40তমতে এইটা চলে আসছে। প্রবলেম সলভিং এর মধ্যে না, ম্যাপ দেয়া যাবে না, ম্যাপ দেওয়ার দরকার নাই। প্রবলেম সলভিং এর মধ্যে ম্যাপ দেওয়া যাবে না, তবে হ্যাঁ অনেক আছে, পলিসি ব্রিফে দেওয়া যাবে, প্রবলেম সলভিং এও দেওয়া যাবে। তো ম্যাপ কোথায় দিবেন এটা একটু আমার জানতে হবে। এটা দেওয়া যাবে কিনা আমি আপনাকে পরে জানাবো না, একটু জানি, আমি একটু দেখে নিই। এবার চিন্তা করেন, পলিসি ব্রিফে ম্যাপ দেওয়া যাবে, এটা শিওর। পলিসি ব্রিফে ম্যাপ দেওয়া যাবে, এখানে ম্যাপ দেওয়া যাবে, এখানে ম্যাপ, ডাটা, টেবল সবকিছু দেওয়া যাবে। পলিসি ব্রিফটা কি? পলিসি ব্রিফটা হলো, এটা বেসিক্যালি একটা শর্ট ডকুমেন্ট। এটা বেসিক্যালি একটা শর্ট ডকুমেন্ট। নির্দিষ্ট বিষয়ের উপর নির্দিষ্ট বিষয়ের উপর উপস্থাপিত হবে যেমন ধরতে পারেন কোভিড সংকট, এর কয়েকটি অংশ থাকবে, কয়েকটি অংশ, একটা সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টটা শিরোনাম হবে আর কি, সাবজেক্ট বা শিরোনাম। এর একটা অ্যাড্রেস থাকবে,
ডেট অ্যান্ড ইস্যু নম্বর থাকবে। অথরিটি নেম থাকবে, অথরিটি নেম, এটা অ্যাড্রেসের সাথে চলে যাবে, অথরিটি নেম প্লাস অ্যাড্রেস। ডিরেক্ট ইন্ট্রোডাকশন থাকবে, ছয় প্রবলেম বা চ্যালেঞ্জ, তার একটা বিবরণ থাকবে। প্রবলেম বা চ্যালেঞ্জের প্রতিক্রিয়া বা ইম্প্যাক্ট, প্রতিক্রিয়া বা ইম্প্যাক্ট থাকবে। দেখা যায়, হ্যাঁ। নাম্বার 8 কনক্লুশন। নাম্বার 9 রিকমেন্ডেশন। এখানে এই জায়গাটাই হলো ইন্টারেস্টিং, যে কনক্লুশন শেষ হয়ে যাবে, তারপরে আপনার রিকমেন্ডেশন শুরু হবে। নাম্বার 10 এন্ড নোটস অথবা সোর্স থাকবে। আপনি যে রিকমেন্ডেশন গুলো করছেন বা যে প্রবলেম গুলো নিয়েছেন, প্রতিক্রিয়াগুলো দেখিয়েছেন, এগুলোর একটা সোর্স, এরকম 4-5টা সোর্স আপনার ওখানে লিখে দিতে হবে এন্ড নোটস। এইটা হলো আপনার পলিসি ব্রিফের স্ট্রাকচার। আমি এখানে প্রবলেম সলভিং তো আর দেখাইতে হবে না, মানে পলিসি ব্রিফটা আমি এখানে একটা দিয়ে দেখাচ্ছি আমি। কোশ্চেন কোনো? হুম, নেট ঠিক আছে তো। আমাদের মধ্যে একটা রোগ আছে বুঝছেন, এটা কিন্তু একটা অ্যালার্জি, এটা ছাড়বেন। এই অ্যালার্জিটা অনেকের মধ্যে, এত সময় পাওয়া যাবে, এত সময় কই পাবো, এত সময় হবে, 27 মিনিট কেন ঘুমাবেন ওখানে বসে বসে? আপনি কি মনে করেন এই আমি যে লিখলাম এটা লিখতে পারে এত সময় লাগবে? পরীক্ষা যারা দিবে তারা কিন্তু কলম চালাবে, এটা হুদা কথা। যে এত সময় পাবে না, এত সময় তোমরা এরকম করো বুঝি, এটা পড়বে না, এত সময় পাবে না, এটা ফালতু কথা। প্রচুর সময় পাওয়া যায় ওখানে লেখার জন্য। যাদের হাত চলে তারা প্রচুর লিখতে পারে। আপনি মনে হয় 27 মিনিট ওখানে বসে ঘুমাবেন, একটা ম্যাপ আঁকতে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট সময় লাগে। প্র্যাকটিস করেন এখন বাসায় বসে। আমি কয়েকটা ম্যাপের কথা বলছিলাম মনে হয় আপনাদের ক্লাসে, যে মানে 10 থেকে 15টা, এই ম্যাপগুলো আঁকা রাখবেন, এগুলো পরীক্ষার সময় বসাইতে হবে। ওইগুলা আঁকেন, বসে বসে প্র্যাকটিস করেন। একটা খাতা রাখেন, খাতার মধ্যে 8-10 পাতা ওইগুলো এঁকে রেখে দেন। আপনার চায়নার ম্যাপ তো আঁকা লাগবে, কিছু করার নাই। আফগানিস্তানের ম্যাপ তো আঁকা লাগবে। দক্ষিণ এশিয়ার ম্যাপ তো আঁকতে হবে। দক্ষিণ এশিয়ার ম্যাপ আঁকতেই হবে, কারণ এর পরীক্ষা আসবেই। এবং যে স্মার্ট সে কিন্তু অবশ্যই এখান থেকে এটা এঁকে রেখে দেবে। And আপনি একটা কথা, আপনি মানেন বা না মানেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে মাঝামাঝি কোনো নম্বর থাকে না। মাঝামাঝি নম্বর খুব কম থাকে। হয়তো সে 50-এর নিচে পায়, 35 থেকে 50-এর মধ্যে পায়, নয়তো সে 60 থেকে উপরে পায়। ম্যাক্সিমামই 60 থেকে উপরে, 65 থেকে উপরে, 70-এর উপরে। আপনি দেখেন না, এই যে আমাদের মালিক ভাই ছিল কনফিডেন্সিয়ালি ছাত্র, মালিক ভাই মনে হয় 79 পাইছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মনে হয় 79 পাইছে। মিজানুর রহমান 10ম হয়েছে এডমিনে, তার মার্কশিট দেখলাম, সে মনে হয় পাইছে, সেও মনে হয় 78 না 79, এরকম 7-এর ঘরে নম্বর পাইছে। ও ম্যাপগুলো আবার বলবো। ম্যাপ নাম্বার 1 চীন, আফগান, সাউথ এশিয়া, বিডি মিয়ানমার, ইউএসএ,
জেরুজালেম। জেরুজালেম ইসরায়েল। জেরুজালেম ইসরায়েল। তারপরে হলো মিডল ইস্ট। মিডল ইস্ট লাগবে না আমার মনে হয়, আর সম্ভাবনা কম। এই কয়েকটা আঁকেন। বাংলাদেশ তো আঁকতে পারেন তো? বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু ভালো করে আঁকতে হবে। আর পতাকা লাগবে কিছু। ইউএন, সার্ক, বিমস্টেক, ইইউ, এনডিবি। লোগো এবং পতাকা। এনডিবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লোগো, এগুলোর লোগো এবং ম্যাপ একসাথেই করবেন। সার্কেল লোগো, বিমস্টেকের লোগো। এবছর সাসেক গুরুত্বপূর্ণ, সাসেক, সাসেক। আর এই সংস্থা ভিত্তিক এগুলোর ম্যাপ, যেমন সাসেকের ম্যাপ। আপনি দক্ষিণ এশিয়া আঁকলে অনেক কিছুই আপনার সহজ হয়ে যাবে। বিবিআইএন আসলেও পারবেন, তারপরে আপনি দেখবেন সাসেক আসলেও পারবেন, বিসিআইএম আসলেও আপনি আঁকতে পারবেন। দক্ষিণ এশিয়াটা বেশি গুরুত্বপূর্ণ। ইরান এবছর আসবে না ইনশাল্লাহ, ইরান গুরুত্বপূর্ণ না। জেরুজালেমটা গুরুত্বপূর্ণ। কাশ্মীর আসবে না কিন্তু, এগুলো পড়েন বুঝি। এই উইমেন এম্পাওয়ারমেন্ট হাবি এগুলো আসে না ভাই, সত্যি কথা। আসে না এগুলো। অনেক ভালো ভালো কোশ্চেন আছে আসার মতো। আর যখন দক্ষিণ এশিয়া আঁকবেন চীন সহ আঁকেন, কারণ চীনেরটা সহ আঁকলে চীনের প্রশ্ন আসলে আপনি ওখানে লিখতে পারবেন। এনডিবি, আইআইবি, আরসিইপি। আরসিইপিরও লিখে রাখেন, এটা আপনার ইসে আসতে পারে, কনসেপচুয়াল আসতে পারে আরসিইপি। আরসিইপি কনসেপচুয়ালের জন্য ভালো। এনডিবির কারণে ব্রিক্সও, ব্রিক্স, ব্রিক্সটাও, ব্রিক্সটাও রাখবেন, অর্থাৎ সংস্থাগুলোর পতাকা লোগো। বুঝছেন? আপনার এগুলো আঁকতে সময় লাগে না ভাই, একেবারেই সময় লাগে না। আপনি দেখেন বাংলাদেশ বাংলাদেশ চীনের রিলেশন লিখবেন, আর যদি এভাবে একটু লিখে দেন দেখেন। এই দেখেন, বলেন তো এটা আঁকতে কয় মিনিট লাগছে? 30 সেকেন্ডও লাগে নাই। বাংলাদেশ আর চায়নার ম্যাপ, চায়নার পতাকা। ঠিক আছে, পতাকা বাংলাদেশ আর পতাকা চীন, এই দুইটা জিনিস লিখে দিলেন। এই যে শুরু করলেন, এরপরে আপনি বাংলাদেশ চায়না রিলেশনের মধ্যে বাংলাদেশ চায়নার ম্যাপটা দিন, মানে দক্ষিণ এশিয়ার ম্যাপে এঁকে বাংলাদেশ আর চায়নাকে দেখাই দিলেন। কত স্মার্ট হবে উত্তরটা, আপনাদের চোখ জুড়াই যাবে। এখন আপনি যদি বলেন যে ভাই এর লেখার সময় নাই, এটা একবারে ভাই অ্যালার্জি মার্কা কথাবার্তা। কারণ আমরা এই ম্যাপটা সহ, ম্যাপটা যখন থাকবে তখন আপনার লেখা 2 পৃষ্ঠা কম লেখেন, বাট ম্যাপটা লিখলে আপনার ফোকাসটা ওখানে যাবে। আপনার তো দরকার ওনাকে খুশি করানো, আপনার তো ওনাকে খুশি করানো দরকার। বুঝছেন? আপনি বলেন ইউএন পতাকা, এই ইউএন, ইউএন পতাকা আঁকতে কতক্ষণ লাগে দেখেন। 18 সেকেন্ড লাগে। আমি সেদিন আঁকছি যে 18 সেকেন্ড লাগে। এই দেখেন জলপাই পাতা, অলিভ ব্রাঞ্চেস, ইউএন পতাকা, ইউএন ফ্ল্যাগ, হয়ে গেল। 18 সেকেন্ড লাগে। মানে 18 সেকেন্ডের জন্য এত সময় হবে না, আমি একটু লিখতে পারবো না। পরীক্ষা দিয়েন না ভাই। হ্যাঁ, কালার কলম না, কালো আর নীল। আপনি তো, আল্লাহ, এগুলো আঁকবেন তো পেন্সিল দিয়ে।
ধরেন এটা কবির সমস্যা, এটাই যে তা না, মানে এটা বড়, অর্থাৎ আপনার এখানে কয়েকটা ফন্টে বিভক্ত থাকবে। এই ফন্টটা একটু বড় হবে, সবচেয়ে বড় হবে এটা, এই ফন্টটা একটু বড় হবে। এরপরে আপনি যখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, এই বাংলাদেশের এই এই লোগোটা ইউজ করবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটা চাইতে একটু একটু ছোট হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাড্রেস যেন কি 18, আমি লিখলাম একটা, মনে করেন আব্দুল গনি রোড, ঢাকা। গনি রোড, ঢাকা 1000, নাম লিখবেন। এটা আবার এইটার চাইতে বড়, এটার চাইতে ছোট। আপনি স্বাভাবিক যে লেখেন, এই স্বাভাবিক লেখাটা হবে এটার মতো। সার্চ কমিটি 1, ধরেন একটা কমিটির নাম লিখলেন, কারণ আপনি সুপারিশ করবেন, আপনি যে অ্যাড্রেস করবেন, যে আপনি নিরাপত্তা পরিষদ উপস্থাপন করেন, আপনি কেন করবেন? আপনাকে অবশ্যই কোনো কমিটির মধ্যে রাখা হয়েছে, অথবা আপনি কোনো অথরিটি, অথবা আপনি কোনো রেসপন্সিবল পার্সন, সেজন্য আপনি ওই রেসপন্সিবিলিটি কোন জায়গা থেকে, সেজন্য একটা কমিটির নাম লিখলেন, সার্চ কমিটি বা অ্যাডভান্সমেন্ট কমিটি বা হলো আপনার রিসার্চ কমিটি, সামথিং একটা কমিটি দিলেন। এখন একটা বিষয় এখানে খুব মানে ইন্টারেস্টিং বা খুব বিরক্তিকর, এটা আমি খুব মানে এটা নিয়ে খুব পাজলডে আছি, সেটা হলো সাধারণত স্মারক নম্বর যেটা আমাদের মন্ত্রণালয়ে থাকে, স্মারক নম্বরটা সবসময় বামে হয় আর তারিখটা হয় ডানে। কিন্তু আমি কমপক্ষে ইউএন সহ বিভিন্ন অর্গানাইজেশনের কমপক্ষে 17টা পলিসি ব্রিফ আমি পড়েছি। 17টা কমপক্ষে পলিসি ব্রিফের আমি পুরো দেখেছি। সেই পলিসি ব্রিফের মধ্যে তাদের এখানে একটা বিষয়, তারিখ সবসময় বামে লেখা। কি এমবি নাই? এই এই গ্লাসটা খোলো না এটা। দেখেন ইন্টারন্যাশনাল, দেখে বলবো আসছে। আপনারা কি নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে আজকে, হ্যাঁ? দেখা যাচ্ছে না। এখন যেটা বলছিলাম, নীতিপত্র কবির সমস্যা বিশ্ব দরিদ্র, ধরেন এটা বড় হবে, এরপর বাংলাদেশের লোগো হবে, লোগোটা ছোট করে দিয়ে, আর যেহেতু মুজিব বর্ষ চলতেছে, এইখানে একটা এরকম একটা লেখা আছে মনে হয়, মুজিব 100 সামথিং, এটা লোগো এরকমের আছে। এটা একটু পারলে যদি সম্ভব হয়, ছবি না, বঙ্গবন্ধুর ছবি সহ না, মানে সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের একটা ছোট্ট একটা লোগো আছে, আপনারা একটু নেট থেকে দেখে ওটা একটু পারলে প্র্যাকটিস করবেন, বঙ্গবন্ধুর ছবি সহ না। হ্যাঁ, ও তো ক্লাস, বিরক্ত হয়ে যাচ্ছে রে।
এরকম করে কেন? আসছে এখন? হুম? আসলে শুনেন, এখানে মুজিব 100-এর একটা লোগো, পারলে লোগোটা একটু আপনি নিজে এঁকে এখানে বসা, মানে মুজিবের, বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি ছাড়া একটা লোগো আছে মুজিব বর্ষের, মুজিব 100-এর। যেহেতু আপনাদের পরীক্ষা নভেম্বরে হবে, আপনার মুজিব বর্ষের মধ্যে থাকবেন, সেক্ষেত্রে এটা দিবেন। উনি দিলে খুশি হবে। তখন এটা দিলে এটাকে বাম পাশে নিয়ে আসবেন। আর যদি আপনি মুজিব 100 লোগো না দেন, তাহলে এটা মাঝখানে থাকবে। নয়তো এটাকে বাম পাশে আনবেন, ওটা ওখানে দিবেন। এটা বাম পাশে, ওটা ওই পাশে। আমি যেটা বলছিলাম, ঠিক আছে, উম, এটা হবে সবচেয়ে বড়। এর চাইতে একটু ছোট হবে গণপন্থী বাংলাদেশ সরকার। এর চাইতে একটু ছোট হবে আব্দুল গনি রোড। এর চাইতে বড় এবং এর চাইতে ছোট হবে সার্চ কমিটি। যেটা বলছিলাম যে স্মারক নম্বর আমাদের সরকারি কাজে সবসময় বামে হয়, তারিখটা ডানে হয়। কিন্তু ইন্টারন্যাশনালি যত আমি দেখেছি, যে পলিসি ব্রিফ, সে পলিসি ব্রিফের মধ্যে ডেট সবসময় বাম পাশে লেখা, আর ইস্যু নংটা ডান পাশে লেখা। এই জন্য আপনি এখানে লিখবেন তারিখ অনেক ছোট করে, এইটার সাইজ, নর্মাল সাইজ থেকে ছোট। তারিখ লিখবেন, এটা ইস্যু নং 02, ইস্যু নং 02। এরপরে আপনি লেখা শুরু করবেন। এরপরেই আপনি ইন্ট্রোডাকশন দিবেন। দেখা যায় এটা লেখার পরেই আপনি বাম পাশে ইন্ট্রোডাকশন দিবেন, বা এটা ইংলিশে লিখবেন, সমস্যা নাই। ইন্ট্রোডাকশন লিখে সবসময় ক্লোন দিলে নিচ থেকে লিখতে হয়। আমি বারবার বলছি আপনাদেরকে, এখানে লিখবেন না, নিচে লিখলেন। ইন্ট্রোডাকশনের পর আপনি লিখবেন প্রবলেম। প্রবলেমটা জাস্ট স্পেসিফিক, যেহেতু পলিসি ব্রিফ, দুই একটি বাক্যে লিখবেন। এটাকে পয়েন্ট আকারে লিখবেন না, বাক্যে লিখবেন। এরপরে ইম্প্যাক্ট অফ প্রবলেম, আপনি পারলে এটা বাংলা অনুবাদ, মানে প্রবলেম লিখে সমস্যা লিখতে পারবেন ব্র্যাকেটে। ইম্প্যাক্ট অফ প্রবলেম, ইম্প্যাক্ট অফ প্রবলেমে এখানে আপনি ইম্প্যাক্ট গুলো 1 2 3 4 করে লিখবেন। এরপরে ইম্প্যাক্ট অফ প্রবলেমের পরে, ইম্প্যাক্ট অফ প্রবলেমের পরে আপনি লিখবেন কনক্লুশন। এরপরে লিখবেন আপনি কনক্লুশনে জাস্ট 2 3 সেন্টেন্স, 2 3টা বাক্য। দেখা যান, দেখা যায়, তাই না? তাহলে আমরা এই স্ট্রাকচারের পরে ইন্ট্রোডাকশন, প্রবলেম, ইম্প্যাক্ট অফ প্রবলেম, কনক্লুশন, কনক্লুশনের পরে, কনক্লুশনের পরে বলছিলাম কি, রিকমেন্ডেশন। এরপর লিখবেন কনক্লুশন লিখছেন, এখন রিকমেন্ডেশন। এই এদিকে লিখবার, আরে জ্বালা, রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন গুলা পয়েন্ট আকারে লিখবেন, 1 2 3 এরকমের আকারে। এরপরে লিখবেন এন্ড নোটস। আচ্ছা, এটা বুঝতে বুঝতে পারছেন তো? ভাই বুঝতেছেন?
রীতিপত্র বড়, লোগো, মুজিব 100 এর চাইতে ছোট বাক্য, এটা তার চাইতে অনেক ছোট হলো আর ঠিকানা, এর চাইতে একটু বড় হলো সার্চ কমিটি, তার চাইতে এটার চাইতেও ছোট হবে তারিখ এবং হলো ইস্যু নং। এরপরে হবে নর্মাল, আপনি যেভাবে লেখেন সেভাবে ইন্ট্রোডাকশন, অথবা নর্মাল লেখাটা যেন এটার সাথে একটু ছোট হয়, এইটার চেয়ে যেন একটু ছোট হয় নর্মাল লেখাটা। ইন্ট্রোডাকশন, প্রবলেম, ইম্প্যাক্ট, কনক্লুশন, রিকমেন্ডেশন আর এন্ড নোটস। আমি এখন এন্ড নোটসটা আপনাকে দেখাচ্ছি। এন্ড নোটস, এন্ড নোটসে লিখবেন যেই যেই রিপোর্টটা লিখবেন, ধরেন আপনি কোনো রিপোর্ট লেখার ক্ষেত্রে যদি রিপোর্টারের নাম যদি থাকে নাম লিখবেন, এরপরে রিপোর্টের নাম। স্ট্রাকচার হবে এভাবে, এরপর আপনি যতটুকু লেখেন, রিপোর্টের নাম, এরপরে হলো জার্নালের নাম, এরপরে তারিখ, সরি এরপরে স্থান, এরপরে তারিখ। এটা হলো স্ট্রাকচার। এখন আপনি ধরেন লিখছেন যে পিপিপি রিপোর্ট আইএমএফ, তখন আপনি এভাবে লেখেন যে পিপিপি রিপোর্ট আইএমএফ ওয়াশিংটন, ওয়াশিংটন, তারপরে হলো আপনার 2021। এই যে এই রিপোর্টের আলোকে আপনি এখান থেকে তথ্যগুলো নিছেন। 2 নম্বর, যদি রাইটারের নাম লেখেন, রাইটার, বইয়ের ক্ষেত্রে আগে লিখবেন রাইটার, তারপরে লিখবেন চ্যাপ্টার, তারপরে লিখবেন বুক নেম, এরপরে হলো পাবলিশার লিখতে হয়, পাবলিশার তো লিখতে পারবেন না, প্লেস, এরপরে সাল। লেখার সিস্টেমটা এরকমের। এখন যদি আপনি সহজে লেখেন যে অমুক পর অমুক পৃষ্ঠা, তাতেও হবে, কারণ অনেকে ওভাবেও সহজে নেয়, কিন্তু সিস্টেমটা হলো, রেফারেন্স লেখার সিস্টেম হলো এটা। আপনি যখন লিখবেন, ধরেন আপনি লিখছেন পামার এন্ড পার্কিন্স চ্যাপ্টার 2 হলো পলিটিক্স অ্যামং নেশন। পলিটিক্স অ্যামং নেশন তো তার বই না, তারপর লিখলাম ধরেন ইন্ট্রোডাকশন টু আইআর ওয়াশিংটন 2000, ধরেন আপনি 1980। এখন বিষয়টা হয়েছে যে আপনার এই জায়গার নাম মনে নাই, সমস্যা নাই, আপনি লেখেন না, আপনি ওটা স্কিপ করে সাল লেখেন। আমি এটা বলতেছি যে আপনি সালটাই শুরুতেই লেখেন না, যে 2021 সালের আইএমএফ রিপোর্ট, মানে 21 সালটা আগে লেখেন না, আমি সেটা বলতেছি। রিপোর্টের নামটা লিখে আপনি সালটা পরে লেখেন। আপনার ওয়াশিংটন মনে নাই, দরকার নাই, আপনি সালটা এখানে লেখেন, অর্থাৎ সবার শেষে যেন সালটা থাকে। কথা কি বুঝছেন? এখন এই সালই যেন শুরুতে না হয়, কারণ এটা তো এটা মেনটেন করা খুব কঠিন জিনিস না তো। কথা কি বুঝতে পারছেন? প্লেসটা সালের আগে হয়, রাইটারের নামটা সবার শুরুতে হয়, রিপোর্টারের নাম বা রিপোর্টের নাম আগে হয়। তাহলে আপনি রিপোর্টের নামটা আগে লিখে তারপর সংস্থা লিখে যান। আপনার সংস্থা মনে নাই, আগে রিপোর্টের নাম লেখেন, তারপরে আপনি সালে যান। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, সার্চ কমিটি, একজনের প্রশ্ন করছেন সার্চ কমিটি, এই সার্চ কমিটির পরে তারিখ, ইস্যু নং, একটা হাবিজাবি দিয়ে দেবেন, ইস্যু নং একটা দিয়ে দেবেন। এরপরে আপনি ইন্ট্রোডাকশনে যাবেন, এরপরে ইন্ট্রোডাকশন, তারপরে প্রবলেম, তারপরে যাবেন। আর বাকিটা তো আমরা একটা ক্লাস করলেই বুঝতে পারবো, একটা একটা পলিসি ব্রিফ আমরা শেষ করলেই তো, কমপ্লিট করলেই আমরা বুঝতে পারবো। ওকে, ওকে, ক্লাস।
7:30 PM এই ক্লাস এখানে শেষ। ওই আধা ঘন্টা ওখানে বাড়াই দেবো না ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বের হয়ে যাও।